দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর চালিয়েছে তাওহিদি জনতা। এ সময় তারা অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয়। প্রশ্নটা কেন রাখছি যে ৩২ নাম্বারটাও মানে স্বৈরাচার হাসিনার একটা প্রতিষ্ঠান, তাই না? আওয়ামী লীগের নেতাদের বাড়িও স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিষ্ঠান। প্রথম আলোও তো স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিষ্ঠান। তাহলে প্রথম আলোকে কেন রক্ষা করলো রাষ্ট্র? এটা হলো আমার প্রশ্নের জায়গা। এটা এই জায়গাটাকে তাদের মুক্ত করতে হবে, যে কারণেই বেশ কিছু বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তারা একসাথে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পিজি হাসপাতালের এই নাম চেঞ্জ করা হবে। ৩২ নম্বর ভেঙে ফেলা হয়েছে। ৩২ নম্বর ভেঙে ফেলার আতঙ্কে এবার প্রথম আলোর অফিসের সামনেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ মানুষের প্রথম টার্গেট, সেই পরবর্তী টার্গেট নাকি প্রথম আলো হতে পারে। কারণ প্রথম আলো সেই ফেসিবাদের দূষর, প্রথম আলো সেই ফেসিবাদের একটি চর ছিল, সেই জন্যই মানুষ তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এটা প্রশাসন বুঝেছে এবং তারাও বুঝেছে, এই জন্যই তারা সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। দর্শক, আমরা এই বিষয়ে নিয়ে কথা বলেছেন নায়েব আলী ভাই। পাশাপাশি আরেকটু ভিডিও দেখব, সেটা হচ্ছে যে আমাদের যে ঢাকা পিজি হাসপাতাল, সেটা কিন্তু এই বঙ্গবন্ধু হাসপাতাল নামে পরিচিত পিজি হাসপাতাল ছিল, তো সেটার নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে পিজি হাসপাতালই আগের নাম দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে। আমরা সেখানকার একটু ভিডিও দেবো, সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং আরেকটা আলোচনা শুনবো। বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানকে প্রতি বিপ্লবে রূপদান করার জন্য কিংবা এই সরকারকে বিপাকে বা বিপদে ফেলার লক্ষ্যে নানাভাবে নানা নামে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টায় রত আছে। আর সেই চেষ্টার ধারাবাহিকতায় তিনি গত পরশুদিন বা গতকালকে, যেটাই মেনশন করেন, কারণ বাংলাদেশের টাইমের সাথে যুক্তরাষ্ট্রের টাইমের বেশ ফারাক রয়েছে, এনিওয়ে, তো তারই ধারাবাহিকতায় সর্বশেষ তিনি ভারত থেকে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে একটি নিম্নমানের ভাষণ উপস্থাপনের একটি ঘোষণা দিয়েছিলেন। যে ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র জনতা, অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই মিলে আমরা একটি নতুন আন্দোলনের ডাক দেই। সেটি হচ্ছে বুলডোজার নিয়ে আমরা ৩২ নাম্বারে যাব এবং ৩২ নাম্বারকে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধুলায় মিশে দেব যদি সে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সে তার এই নিম্নমানের ভাষণ দেওয়া থেকে বিরত থাকেনি। এরপরেই আপনারা জানেন যে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার জন্যে ঢাকাবাসী সহ বিভিন্ন অঞ্চলের আপনার সংগ্রামী ছাত্র জনতা, প্রায় লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয়। যদিও কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল সেনাবাহিনীর দ্বারা, কিন্তু সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা অবশেষে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটাকে অনেকটাই ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। পাশাপাশি তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্বৈরাচার শেখ হাসিনার দোসর বা তার দলের কালপ্রিট যারা ছিল, দুর্নীতিবাজ, খুনি কিংবা নারী লোভী, চরিত্রহীন, লম্পট, কথিত রাজনীতিবিদ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরেও বলা যায় হামলা চালানো হয় বা বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়, এবং সে সমস্ত বাড়িঘরে যেখানে শেখ মুজিবের প্রতিকৃতি কিংবা নাম ফলক ছিল সেগুলো ভাঙচুর করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এবং স্ব এলাকায় একটা আতঙ্কের সাম্রাজ্য কায়েম করেছিল, সে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, আগুন দেওয়া হয়। তো এইটা নিয়ে আমাদের সুশীলদের মধ্যে এক ধরনের মায়া কান্না আমরা লক্ষ্য করছি। তো এই আলোচনাটা করার
আগে রিলেটেড আরেকটি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনার শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশের যে একটা নতুন উত্তেজনা বা বাংলাদেশে যে ছাত্র জনতার একটা নতুন আন্দোলন, নতুন আঙ্গিকে তারা এসেছে যে শেখ হাসিনার বা শেখ পরিবারের নাম চিহ্ন কিংবা আওয়ামী লীগের নাম চিহ্ন মুছে দিতে হবে, এরা যাতে আর পুনর্বাসিত হতে না পারে সে ব্যবস্থা করতে হবে। তো এই যে একটা আন্দোলন চলছিল, এই আন্দোলনের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ফেসবুকে একটা ছবি বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছিল যে প্রথম আলো ভবন, যেটা এই প্রথম আলোর ভবনটা দেখিয়ে বলা হয়েছিল যে এটা হচ্ছে প্রথম আলোর একটি ভবন, অনেক সুন্দর একটি ভবন। জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, মানে কৌশলে বলা যায় এক ধরনের প্রচারণা চালানো হয়েছে যাতে মানে 32 নম্বরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক অনুরূপভাবে আওয়ামী লীগের দোসর বা শেখ হাসিনা বা দিল্লির দোসর এই প্রথম আলো ভবনটিকেও যেন ঘুরিয়ে দেওয়া হয়। কৌশলে এই প্রচারণায় চালানো হয়েছে বলে অনেকের ধারণা, আমিও সেটাই ধারণা করেছি হয়তো। তো আমি এনটিভির একটি প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা আপনার প্রথম আলো ভবনের সামনে চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে, অর্থাৎ প্রথম আলো ভবনে যাতে হামলা না হয়, যে কারণে সেখানে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশ্ন হলো যে প্রথম আলো কি রাষ্ট্রীয় কোনো সংস্থা? প্রথম আলো কি রাষ্ট্রীয় কোনো অর্গান, রাষ্ট্রীয় কোনো অধিদপ্তর? তাহলে মানে আমি প্রশ্নটা রাখছি, হয়তো উত্তরে আপনারা বলবেন যে না, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তো তাহলে এই প্রতিষ্ঠান রক্ষায় আমাদের রাষ্ট্রীয় দুটি বাহিনী সেখানে কেন মোতায়েন করা হলো? এই আরেকটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তরে আবার অনেকেই হয়তো বলতে পারেন যে নায়েব ভাই, রাষ্ট্রীয় যে বাহিনী, আইন শৃঙ্খলা যে বাহিনী বা আমলাতন্ত্র যাই বলেন, প্রশাসন, স্পেশালি মানে ফোর্স হিসাবে যারা কাজ করে, যেমন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব, তাই না, বা ডিজিএফআই, এনএসআই, তারা যদিও বিহাইন্ড দ্য সিনে কাজ করে, তো ওভারঅল এই যে ফোর্স হিসাবে যারা কাজ করে তাদের দায়িত্বটা আসলে কি? তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। তো প্রথম আলো তো বাংলাদেশের মানুষের জান এবং মালের অংশ, কারণ প্রথম আলোতে অনেক মানুষ চাকরি করে, তাদের জীবনের একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, এবং প্রথম আলো হচ্ছে একটি মালের নাম। এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান বা এটি একটি সংবাদ মাধ্যম, সুতরাং এটি এক ধরনের সম্পদের মতো, সম্পত্তির মতো। সুতরাং এটি রক্ষার দায়িত্বও অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সুতরাং এখানে তো রাষ্ট্রের যে কোনো ফোর্সের বাহিনী এখানে আসতেই পারে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এটাই তো আইন বা এটাই তো তাদের দায়িত্ব। তাহলে আপনি এমন প্রশ্ন কেন করছেন যে এটি কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, এখানে কেন সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হলো? এই প্রশ্নটা এই জন্য করছি যে 32 নাম্বার তো রাষ্ট্রের একটি ভবন। 32 নাম্বার তো শেখ মুজিব খারাপ মানুষ ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আবার এই প্রতিষ্ঠানটাও যে শেখ মুজিব বৈধ টাকায় করেছিলেন সেটাও না, এটাও একটা অবৈধ প্রতিষ্ঠান বলবেন, মানে একটা ভবন বলতে পারেন। তো আমি জাস্ট বিতর্কের খাতিরে একমত হয়ে আলোচনা করতে চাচ্ছি যে 32 নাম্বার সেটা অবৈধ স্থাপনা হোক বা শেখ মুজিবের দুর্নীতির টাকায় করা হোক, যাই হোক, এটা শেখ মুজিবের একটা বাসভবন। সেখান থেকেই শেখ মুজিব স্বৈরাচার হয়েছিল এবং সেই বাড়িতেই সেই স্বৈরাচারকে দমন করা হয়েছিল 15 আগস্ট 1975-এ। এরপর এই বাড়ির নাম ভাঙিয়েই শেখ হাসিনার স্বৈরাচার হয়েছিল। তো যেভাবেই আপনি চিত্রায়িত করুন, এটা একটা বাড়ি, বাড়িটা যারই হোক, তো এটি রাষ্ট্রের একটা মাল কিনা, মাল। তো আমার কথা হলো যে যখন ছাত্র জনতা ঘোষণা দিল যে শেখ হাসিনা ভাষণ দিলেই আমরা 32 নাম্বার ভেঙে ফেলবো, মাটির সাথে গুড়িয়ে দেব, এটা তো ঘোষণা দিয়েই তারা এসছে। তো তাহলে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ আগে থেকেই মোতায়েন করা হলো না কেন? অনেকেই বলবেন যে নায়েব ভাই, সেনাবাহিনী তো সেখানে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী তো আসলে
এই জনতার ঢল ঠেকাতে পারেনি, জনতার স্রোত ঠেকাতে পারেনি। সেনাবাহিনী তো সেখানে গিয়েছিল, কিন্তু কথা হলো সেনাবাহিনী কখন গিয়েছিল? সেনাবাহিনী তো আক্রমণের আগে যায়নি। এক, দুই হচ্ছে, আচ্ছা ভালো কথা, 32 নম্বরে সেনাবাহিনী গিয়েছিল, কিন্তু যে আওয়ামী লীগের নেতাদের অন্যান্য মানে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা নির্যাতন করেছিল তাদের বাড়িতে তো হামলা করা হয়েছে, সেখানে কেন পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়নি? মানে আওয়ামী লীগের নেতারা খারাপ তাতে কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগের নেতার দুর্নীতির টাকায় ওই বাড়ি, তাতেও কোনো সন্দেহ নাই, কিন্তু বাড়ি তো এটা রাষ্ট্রের সীমানার মধ্যে, বাড়ি তো এটা রাষ্ট্রের একটা সম্পদ কিনা, সম্পদ। তাহলে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ কেন মোতায়েন করা হলো না? শুধুমাত্র প্রথম আলোই কি মানে রাষ্ট্রের সম্পদ? প্রথম আলোতেই কি মানুষ বসবাস করে, আর অন্য জায়গায় যারা বসবাস করে তারা পশু? বিষয়টি কি এরকম? তারা কি অ্যানিম্যাল? না। তো তাহলে বাংলাদেশের এই যে আন্দোলন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে হবে, মুছে ফেলতে হবে, শেখ পরিবারের কোনো নাম নিশানা বাংলাদেশে থাকবে না, এই বিষয়টাকে সামনে রেখেই তো তারা এই আন্দোলনে নেমেছে, তাই না? আর এই আন্দোলনের ধারাবাহিকতাই 32 নম্বর থেকে শুরু হয়েছে, এবং সেই ধারাবাহিকতা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যারা আওয়ামী লীগের শোষক ছিল, নির্যাতক ছিল, জালেম ছিল, তাদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। তাহলে সেখানে কেন সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয় নাই? আমি প্রশ্নটা কেন রাখছি যে 32 নাম্বারটাও মানে স্বৈরাচার হাসিনার একটা প্রতিষ্ঠান, তাই না? আওয়ামী লীগের নেতাদের বাড়িও স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিষ্ঠান, প্রথম আলো তো স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিষ্ঠান। তাহলে প্রথম আলোকে কেন রক্ষা করলো রাষ্ট্র? এটা হলো আমার প্রশ্নের জায়গা। অন্যান্য প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র রক্ষা করলো না, প্রথম আলো কেন রাষ্ট্র রক্ষা করছে? যারা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে কুশীলব হিসেবে ভূমিকা পালন করেছে। শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে মানে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। তাহলে প্রথম আলোকে কেন মানে রক্ষা করলো সরকার? আবার প্রথম আলোকে সরকার রক্ষা করলো, কিন্তু অন্যান্য পত্রিকায় তো হামলা হতে পারতো, অন্যান্য গণমাধ্যমেও তো হামলা হতে পারতো। তাহলে অন্যান্য গণমাধ্যম কেন রক্ষা করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হলো না? শুধুমাত্র প্রথম আলোকেই কেন করা হলো? প্রথম আলোকে মানুষ কেন সমালোচনা করে? অন্যান্য সংবাদ মাধ্যমগুলোকে তো এত সমালোচনা করছে না, প্রথম আলোকে নিয়ে মানুষ এত সমালোচনা কেন করছে? এই প্রশ্নগুলোর কি জবাব দেবে? এরপরে আসেন, অনেকেই মায়া কান্না করছে যে নায়েব ভাই, এগুলো কি আসলে মব জাস্টিস না? অবশ্যই মব জাস্টিস, আমি তো দ্বিমত পোষণ করছি না, কিন্তু কথা হলো স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কি বলেছিল শেখ হাসিনা? শেখ হাসিনা বলেছিল যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কখনো সময় আসে তখন আমি খালেদা জিয়াকে এই বাড়ির থেকে বের করে দেব। সময় এসছে, বের করে দিয়েছি, গর্বের সাথে বলেছে। এবং শুধু বেরই করে দেওয়া হয় নাই, বেগম খালেদা জিয়ার বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে দেওয়া হয়েছিল। সেটা কি মব জাস্টিস ছিল না? ছিল। তাহলে আজকে যারা মায়া কান্না করছে, বলছে যে এগুলো মব জাস্টিস হচ্ছে, তারা সেদিন কোথায় ছিল? ও, পিঠ বাঁচাতে হবে, কথা বললে পিঠের চামড়া থাকতো না, এজন্য কথা বলেন নাই। আজকে কথা বলছেন, আজকে কথা বলছেন, এগুলো হিপোক্রেসি, এগুলো মুনাফিকি। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তাই না? এই জন্য এটি হাইলাইটেড হয়েছে, এটি বাংলাদেশের জনগণ জানে। কিন্তু সাতক্ষীরায় গ্রামের পর গ্রাম, আপনারা জানেন যে এটি জামাত অধ্যুষিত এলাকা, তারা জামাতি ইসলামীর রাজনীতি করে বলেই বুলডোজার দিয়ে গ্রামের পর গ্রাম, একেবার বলা যায় জামাত শিবির যারা করে প্রত্যেকটা বাড়িতে হামলা করা হয়েছে, এবং বলা যায় প্রায় 70-80% বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে কোনো মিডিয়া সেটি নিয়ে নিউজ করে নাই ভয়তে। এই জন্য বাংলাদেশের জনগণ জানে না। 2014 সালের ঘটনা, আপনারা সাতক্ষীরা গিয়ে তদন্ত করে আসতে পারেন, আমি যদি মিথ্যা বলে থাকি।
সাতক্ষীরা গিয়ে তদন্ত করে আসতে পারেন। কই সেই ঘটনা নিয়ে আজকের এই সুশীল যারা, সুশীল না সুচিল আমি জানি না, আজকে যারা মায়া কান্না করছেন, আপনারা সেদিন কোথায় ছিলেন? আপনারা হয়তো বলবেন যে আমাদের সেদিন কথা বলার ক্ষমতা ছিল না। আজকে আপনার কথা বলার ক্ষমতা হয়েছে যেন কথা বলছেন, এটা এক ধরনের হিপোক্রেসি। তখনও বাংলাদেশেই ছিলেন, আজকেও বাংলাদেশেই আছেন। আজকে কথা বলছেন, সেদিন কেন কথা বলেন নাই? ও তারা জামাত শিবির করত, তারা জামাত শিবির করত, আপনাদের চুলকানিও ছিল, এই জন্য কথা বলেন নাই। আজকে কথা বলছেন, আজকে মায়া কান্না করছেন। আবার এই মায়া কান্না করতে গিয়ে অনেকেই বলার চেষ্টা করছে যে নাইব ভাই দোষ তো করেছে আওয়ামী লীগের নেতা, দোষ তো করেছে আওয়ামী লীগের নেতা। তা আওয়ামী লীগের নেতা তো এখন ওই বাসায় নাই, সে হয়তো পালিয়ে কোনো একটা দেশে আছে বা গা ঢাকা দিয়ে আছে, কিন্তু তার বাড়িতে তো নারী আছে, শিশু আছে, হয়তো বৃদ্ধ কোনো লোকজনও থাকতে পারে। তো তাহলে তাদের দোষ কি? হ্যাঁ, এই জায়গায় প্রশ্ন আসতে পারে তাদের দোষ কি। যদি বৃদ্ধ কোনো মানুষ থাকে, যদি শিশু থাকে, তাহলে অবশ্যই কথা বলার জায়গা আছে। কিন্তু আমি যদি বলেন নারী আছে, না, আমি নারীর ব্যাপারে, আমি নারীর পক্ষে এই জায়গায় কথা বলতে পারি না। কারণ আমাদের দেশে মানে এমন একটা মানে সংস্কৃতি চালু হয়েছে যে নারী মানেই একটা দুর্বল জায়গা। কিন্তু নারী তো প্রধানমন্ত্রী বাংলাদেশে কয়েকবার হয়েছে, নারী বিরোধী দলের নেত্রী কয়েকবার হয়েছে, নারী স্পিকার হয়েছে, নারী মন্ত্রী হয়েছে। তো আপনারা নারী শব্দটা বলে মানে এই যে একটা সিন ক্রিয়েট করেন যে নারী মানেই দুর্বল, অথচ সব জায়গায় আপনারা নারীকে অনেক বড় বড় পদে বসিয়ে রেখেছেন। তো তার মানে কি পদগুলোকে কি আপনার দুর্বল করার জন্য বসিয়েছিলেন, না নারীর ক্ষমতায়নের জন্য? তার মানে নারীর ক্ষমতা আছে। তাহলে এই নারী বলে একবার নারীর ক্ষমতায়ন চাইবেন, আবার নারী বলে মানে দুর্বলতার একটা সিন ক্রিয়েট করবেন, এটাও আমি মনে করি এক ধরনের হিপোক্রেসি। আমি কথাটা কেন বলছি? এই জন্য বলছি যে নারী বলতে আওয়ামী লীগ নেতার ওয়াইফ, তাই না? নারী বলতে আওয়ামী লীগ নেতার বোন, তাই না? নারী বলতে আওয়ামী লীগ নেতার বয়স্কা মেয়ে, এই তো এরাই তো নারী। তাছাড়া এই নারীর বাইরে যারা আছে, যেমন শিশু, শিশু তো আর নারী না। হ্যাঁ, এটা একটা দুর্বল পয়েন্ট। হয়তো আওয়ামী লীগ নেতার মা, যার বয়স 80 বছর, হ্যাঁ তিনি নারী, এটা ঠিক আছে, তিনি নারী, মানে দুর্বল নারী আর কি। এই জায়গা দুর্বলতা আমি দেখাইতে পারি। কিন্তু আওয়ামী লীগ নেতার ওয়াইফ, আওয়ামী লীগ নেতার বোন, আওয়ামী লীগ নেতার মেয়ে, মেয়ের বয়স যদি 18, 21, 22, 20, 25 হয়, যদি একেবারে 10-12 বছর হয়, তাহলে তো সে আর নারী না, সে মেয়ে, শিশু। তো এই 3 শ্রেণীর নারীর ব্যাপারে আমার কথা আছে। আওয়ামী লীগ নেতা ভোট চুরি করেছে, আওয়ামী লীগের নেতা দুর্নীতি করে বাংলাদেশের সম্পত্তি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগ নেতার এই ওয়াইফ, এই কথিত নারী প্রতিবাদ করে নাই। আওয়ামী লীগ নেতার এই বোন, যিনি আওয়ামী লীগ নেতার বাসায় আছেন, তিনি প্রতিবাদ করেন নাই। আওয়ামী লীগ নেতার মেয়ে, যার বয়স 20, 22, 21, 25, 23, 27 যাই হোক না কেন, সে তো বুঝদার একটি মেয়ে, তার বয়স হয়েছে, যথেষ্ট ম্যাচিউর, কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বোঝার বয়স তার হয়েছে। তার পিতাকে কি সে বাধা প্রদান করেছে? আওয়ামী লীগ নেতার বোন তার ভাইকে কি বাধা প্রদান করেছে এই দুর্নীতি করতে? আওয়ামী লীগ নেতার ওয়াইফ কি তার হাজবেন্ডকে বাধা প্রদান করেছে এই দুর্নীতি থেকে ফিরে আসার জন্য? বাধা প্রদান করে নাই। অতএব আওয়ামী লীগ নেতা যে অপরাধ করেছে, এই অপরাধের দায়ভার তার স্ত্রী, তার বোন এবং তার ওই মেয়েরও রয়েছে। অতএব এদের ব্যাপারে আমি মায়া কান্না করতে রাজি না। বৃদ্ধা আওয়ামী লীগ নেতার মা, হ্যাঁ এটা একটা দুর্বল জায়গা। শিশু আওয়ামী লীগ নেতার মেয়ে, সেটা একটা দুর্বল জায়গা, মেয়ে হোক আর ছেলে হোক, সেটা একটা দুর্বল জায়গা। কিন্তু এই 3 শ্রেণীর মহিলার প্রতি আমার কোনো দুর্বলতা নেই, কারণ তারাও এই দুর্নীতির অংশীদার। তারা কখনোই তার পিতাকে নিষেধ করে নাই, তারা কখনো তার বড় ভাইকে নিষেধ করে নাই, তারা কখনো তার হাজবেন্ডকে নিষেধ করে নাই। নিষেধ করার অনেকগুলো পয়েন্ট আছে। আপনি যদি সত্যিই নৈতিক হন, তাহলে বলবেন তুমি যদি এই নোংরা রাজনীতি ছেড়ে না দাও, তাহলে তোমার সাথে আমি ঘর সংসার করব না। এটা হলো ওয়াইফের কথা। বোনের কথা হলো
তুমি যদি এই নোংরা রাজনীতি ত্যাগ না করো তাহলে তোমাকে আমি ভাই পরিচয় দেব না। মেয়ের কথা হলো তুমি যদি এই নোংরা রাজনীতি ত্যাগ না করো তাহলে তোমাকে আমি বাপ পরিচয় দেব না। দ্যাটস ইট। এটা করেছে কিনা আওয়ামী লীগ নেতার স্ত্রী, বোন অথবা মেয়ে? করেছে কিনা? করে নাই। এর মধ্যে আবার কিছু ছেলেও আছে, পুরুষও আছে। এজন্য পুরুষদের কথা আনতেছে নাই কারণে যে পুরুষদেরকে নিয়ে কোনো দুর্বল সিন ক্রিয়েট করা যায় না, নারীদেরকে নিয়ে করা যায়, এজন্য নারীদের উদাহরণটা দিলাম। তো এখন ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি শুধু শেখ হাসিনাকে করব না, এর জন্য দায়ী আমাদের বর্তমান সরকার, এর জন্য দায়ী আমাদের সেনাবাহিনী, এর জন্য দায়ী আমাদের প্রশাসন, স্পেশালি যারা ফোর্স হিসাবে কাজ করে, পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার, কিংবা ডিজিএফআই, এনএসআই, অবশ্যই আমাদের বিচার বিভাগও বটে। সবাই দায়ী, কম বেশি সবাই দায়ী। আমি কোনোভাবেই ছাত্র জনতাকে দায়ী করব না। ছাত্র জনতা 6 মাস ধৈর্য ধরেছে। মানুষ আইন নিজের হাতে কখন তুলে নেয়? ওই যে আপনারা অনেকেই বলেন যে আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু একজন মানুষ কখন আইন নিজের হাতে তুলে নেয়? তখনই তুলে নেয় যখন সে বিচারকের কাছে গিয়ে বিচার পায় না, যখন সে বিচার বিভাগের কাছে বিচার চেয়ে বিচার পায় না, তখনই একজন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। বাট সেই বিচার পাওয়া না পাওয়ার জন্য মানুষ একটা সময় নেয়, যে ধৈর্য ধরে যে দেখি আমি বিচার পাই কিনা। একান্তই যদি কারোর শক্তি আর না থাকে তখন সে কি করে? আমি আল্লাহর কাছে বিচার দিলাম, কিয়ামতে আমি আল্লাহর কাছে এই বিচার চাইব। এইটা হচ্ছে একজন মুসলমানের শেষ কথা। কিন্তু তার আগে তার যদি শক্তি থাকে, তার যদি জনবল থাকে, তার যদি লোকবল থাকে, তার যদি রাজনৈতিক কোনো শক্তিমত্তা থাকে, তাহলে সেটা সে ব্যবহার করবে বিচার নিজের হাতে তুলে নেওয়ার জন্য। আপনি দেখেন এই সরকার ক্ষমতায় আসার সময় কয়েকজনকে নিয়ে সরকার গঠন করেছিল, কিছু সমালোচনা তখনই হয়েছিল। তো সমালোচনা তো সেই প্রথম থেকেই হচ্ছে। এত সমালোচনা হবার পরেও মানে রাস্তার টুকাইগুলোকে ডেকে নিয়ে সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি তাকে একা দোষ দিব না, কারণ তারও বয়স হয়েছে। যতই তিনি ইন্টেলেকচুয়াল পার্সন হন না কেন, তার যতই মেধা থাক, তার যতই যোগ্যতা থাক, একটা রাষ্ট্রকেও একা চালাইতে পারে না। সবাই একটা রাষ্ট্রের একটা পরিষদ থাকে, মন্ত্রী পরিষদ থাকে। সেই মন্ত্রী পরিষদের সবাই মিলে কিন্তু একটা রাষ্ট্রকে ভালো মতো পরিচালনা করতে পারে। একজন ব্যক্তি কখনো গোটা রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে পারে না। তো সেখানে তাকে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছে, তো তাদের পরামর্শ নিয়েই তিনি হয়তো তাদেরকে নিয়োগ দিয়েছেন। তবে রাস্তার টুকাই বলেছে, অনেকেই মনে কষ্ট পেয়েছেন। ফারুকী তো রাস্তার টুকাই। ফারুকীর কি যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনার? আমাকে বলেন। আমার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনার মতো, আমার কোনো যোগ্যতা নেই মন্ত্রী হওয়ার মতো, আমার কোনো যোগ্যতা নেই এমপি হওয়ার মতো। কিন্তু ফারুকীকে যে পদে বসানো হয়েছে, ওই পদে যদি আমাকে বসানো হতো, আমি হয়তো খুব ভালো চালাইতে পারতাম না, বাট এটা আমি হলফ করেই বলতে পারি যে ফারুকীর থেকে আমি ওই দপ্তরটা ভালো চালাইতে পারতাম যদি আমাকে দায়িত্ব দিত। আমি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? আমার একটা মন্ত্রণালয় চালানোর মতো কোনো যোগ্যতা নাই, আমি এটা স্বীকার করি। কিন্তু ফারুকীকে যে জায়গায় বসানো হয়েছে, ওই জায়গায় যদি আমাকে বসানো হতো, তাহলে ভালো একজন মন্ত্রীর মতো দপ্তর পরিচালনা হয়তো করতে পারতাম না, কিন্তু এটা ঠিক যে ফারুকীর থেকে ভালোভাবে পরিচালনা করতে পারতাম। এখন আপনি বুঝে নেন যে ফারুকী আসলে কে? রাস্তার একটা টুকাই, তাকে মন্ত্রী বানানো হয়েছে। মানে প্রথম থেকেই সমালোচনা হওয়ার পরেও দুনিয়ার অথর্ব, অযোগ্য এবং অদক্ষ মানুষকে নিয়ে এই সরকার সাজানো হয়েছে। 1 2 হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর স্বৈরাচারের দোসর যাদেরকে প্রশাসনে বসানো হয়েছে, এদেরকে অপসারণের জন্য কোনো শুদ্ধি অভিযান চালানো হয়নি, যে কারণে শেখ হাসিনা বিভিন্ন সময় প্রতি বিপ্লব করার সাহস দেখিয়েছে এবং এখনো দেখিয়ে যাচ্ছে। আজকে যারা প্রথম আলো অফিসকে রক্ষা করছে, এরা সবাই স্বৈরাচার হাসিনার দোসর। স্বৈরাচার হাসিনার সবচেয়ে বড় দোসর ছিল এই প্রথম আলো ডেইলি স্টার। অথচ সেই পত্রিকা অফিসকে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে প্রায় 2000 মানুষের
প্রাণ আমরা বিসর্জন দিয়েছি, 25,000 ছাত্র জনতাকে আমরা আহত করেছি, এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বৈরাচারকে হটালাম, সেই স্বৈরাচার হটানোর পরেও সেই স্বৈরাচারের দোসররাই এখন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, ডিজিএফআই, এনএসআই এবং প্রশাসনের বিভিন্ন আমলাতন্ত্র সহ সব জায়গায় বহাল তবিয়তে বসা। তাহলে সেই রাষ্ট্রে আপনি বিচার চেয়ে আপনি বিচার পাবেন কেমনে? সেই রাষ্ট্রে আপনি মব জাস্টিস না করে আপনি বিচারের অপেক্ষায় থাকবেন কেমনে? আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কত নাটক হচ্ছে, গুমের বিচার নিয়ে কত নাটক হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কত নাটক হচ্ছে। এই নাটক দেখার জন্য তো আমরা স্বৈরাচারকে হটাই নাই। তো এর জন্যে আমি ছাত্র জনতাকে একেবারেই দায়ী করতে চাই না। এর জন্য তারা দায়ী না। এর জন্য 1 নাম্বার দায়ী শেখ হাসিনা, এর জন্য 2 নম্বরে দায়ী হচ্ছে আমাদের সরকার বা সরকারের আমলাতন্ত্র, প্রশাসন যা আছে সবাই মিলে। 2 নম্বরে দায়ী হচ্ছে সরকার। আর আপনারা যারা মায়া কান্না করতেছেন, আপনারাও কোনো না কোনো অংশে দায়ী। কারণ আপনারা হয়তো বলবেন ভাই দেশে থেকে কথা বলতে পারি নাই, কিন্তু আসলেই কি আপনারা দেশে থেকে কথা বলতে পারেন নাই, নাকি স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছেন? সেটা আমাদের কাছে পরিষ্কার না। কারণ আপনারা দালালি করেছেন, আমরা দেখেছি আপনারা দালালি করেছেন। কই মাহমুদুর রহমানকে তো কেউ বলে না যে স্বৈরাচারের দোসর। আপনাকে কেন স্বৈরাচারের দোসর বলে? আপনিও তো সাংবাদিক, মাহমুদুর রহমানও সাংবাদিক। মাহমুদুর রহমানকে তো কেউ বলে না যে স্বৈরাচারের দোসর। কই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে তো কেউ বলে না যে তিনি স্বৈরাচারের দোসর। আপনাকে কেন স্বৈরাচারের দোসর বলে? আপনাকে কেন শেখ হাসিনা দালাল বলে, শেখ হাসিনা তেলবাজ বলে, শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগী বলে? কেন বলে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? নাই, আমি কারো নাম নিচ্ছি না, আপনারা বুঝে নেন। এরকম দালাল তেলবাজের অভাব নাই। এখন সুচিল চুচিল সেজেছে, এখন চুচিল। কিন্তু শেখ হাসিনার সময় দালালি করতো, তেলবাজি করতো, আমরা দেখেছি। অনেকেই বাংলাদেশে থেকে কথা বলেছেন, আবার অনেকেই কথা বলতে পারেন নাই। যারা কথা বলতে পারেন নাই অনেকেই, তাদের কাউকেই কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার দালাল তেলবাজ বলছে না। আপনারা যারা এখন চুচিল সেজেছেন, এই আপনাদেরকেই দালাল তেলবাজ বলতেছে। আসলে বিষয়টা এরকম না যে আপনারা শেখ হাসিনার সময় ভয়ে কথা বলতে পারেন না। আপনারা শেখ হাসিনার দালালি তেলবাজি করেছেন, খুঁটি শক্ত করেছেন, মাসোহারা নিয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, এই জন্য দালালি তেলবাজি করেছিলেন। এখন বাংলাদেশে থাকার দরকার। স্বৈরাচার হাসিনার দোসরদেরকে একটু পুনর্বাসিত করার দরকার, জামাতের যাতে উত্থান না হয়, এই জন্য কিছু কথাবার্তা বলা দরকার। আপনারাও একটা মিশন নিয়ে এখন মাঠে নেমেছেন, এটা পরিষ্কার। আর সুযোগটা পেয়েছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা এসছে, অতএব সুযোগটা যায়, এই সুযোগটা কাজে লাগাই। এই জন্য জামাতকে ঠেকাও। আপনাদের মূল উদ্দেশ্য জামাতকে ঠেকাও। আওয়ামী লীগকে হয়তো পুনর্বাসন করতে পারবেন না, এটা ঠিক, বাট কোনো না কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে জিলেপির প্যাঁচের মতো কথাবার্তা বলে টলে আপনারা জামাতকে ঠেকাচ্ছেন। এটা আমরা খুব ভালো করে বুঝি। কারণ জামাত আসলে বোতল খাওয়া যাবে না, জামাত আসলে চুরি করা যাবে না, জামাত আসলে ঘুষ নেওয়া যাবে না, জামাত আসলে 2 নাম্বারি করে টাকা ইনকাম করা যাবে না। এটা আপনারা খুব ভালো করে জানেন। এই জন্য নানাভাবে জামাতকে ঘায়েল আমাদের গেলে কি আপনার ফুটেজ না যাবেন? আমরা জি প্রিয় দর্শক, আপনারা আপনাদের যারা পিজি হাসপাতালের আশেপাশে আছেন তারা এখানে যা যোগ দিতে পারেন, যদিও বেশ রাত হয়েছে। পিজি হাসপাতালের নাম এই বঙ্গবন্ধু, এই যে শেখ মুজিব আপনার বিশ্ববিদ্যালয়ে করা আছে, এটা রাখা যাবে না।
কারণ আমরা যেমনটা বলেছিলাম যে বাংলাদেশে শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না। অতএব এটা একদম প্রাণকেন্দ্র। এই জায়গাতে বসেই তারা কথিত যুদ্ধ অপরাধের নামে এই দেশে ইসলামী স্কলারদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সেই স্লোগান দিয়েছে। এটা এই জায়গাটাকে তাদের মুক্ত করতে হবে। যে কারণেই বেশ কিছু বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তারা একসাথে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পিজি হাসপাতালের এই নাম চেঞ্জ করা হবে। শেখ মুজিবের নামে যেই প্রাচীরটা, এই নাম ফলকটা আছে সেটা সরিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা আছেন তারা ওইখানে যুক্ত হতে পারেন, না হলেও সমস্যা নেই। তবে বিভিন্ন সংস্থাকে বলবো, আপনারা প্রথম আলোর সামনে গিয়ে প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং গতকালকে ৩২ নম্বরেও আপনারা প্রথমে চেষ্টা করেছেন যে সেখানে যাতে বুলডোজার যাতে না ঢুকানো হয়, ওই ধরনের কোনো তৎপরতা দেখাইতে যায় না। আমরা আপনাদের এই সরকারে আছেন বা সেনাবাহিনীর কে কোথায় আছেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা এবং ইন্ডিয়া এই প্রশ্নে, আওয়ামী লীগ ইন্ডিয়ার এই প্রশ্নে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না এবং কোনো ধরনের আপোষ চলবে না, কোনো ধরনের নিয়ম নীতি কোনো কিছু দেখানো যাবে না। এই জায়গায় সবাই একমত। এই দেশে শেখ মুজিবের নামে যা যা ছিল, শেখ হাসিনার নামে, শেখ পরিবারের নামে, এটা একটা লম্পট, একটা দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী ভারতীয় একটি পরিবার। সো এই পরিবারকে এই দেশে রাখা যাবে না। তাদের মামু বাড়ি দিল্লি, সেখানে তারা থাকবে। যাই হোক, আমরা সরাসরি সেখানে দেখছি কি অবস্থা। জুলাই কাফেলার স্লোগানে আমরা সবাই চাইছি নতুন স্লোগান এখানে আসতেছে। অনেকগুলো স্লোগান আছে। তারপর তাদেরকে বাদ যেসব কাজ এগুলো করতে বলে। ঠিক আছে, ধন্যবাদ।
ভাই আপনাদের ভাই হামজা ভাই আপনাদের সামনে আসেন না ঢাকা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর বেশিরভাগ কায়েম করে শেখ হাসিনা বাংলার আপামর ছাত্র জনতা নির্বিশেষে সকল মানুষের উপর জুলুম নির্যাতন খুনের রাজনীতি দেখিয়ে গিয়েছিল। সেই বেশিরভাগের কায়েম করার জন্য সেই মুজিবের ধর্মীয় নামে মুজিবের নামে সবকিছু নামকরণ করে বেশিরভাগ কায়েম করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে মুক্তিযুদ্ধের গান গেয়ে সারা বাংলায় বেশিরভাগ কায়েম করেছে। তারা মুজিবের নামে নামকরণ করতে গিয়ে আমেরিকান করতে গিয়ে সারা বাংলাদেশকে তারা কর্তৃত্ব করে আমাদেরকে নির্যাতন শোষণ করেছে। আমাদের ভাইকে অত্যাচার করতে নির্যাতন করেছে, খুন করেছে। বেশিরভাগ কায়েমের লক্ষ্য হিসেবে সে আমরা যখন 17 বছরে কূপ নিয়ে জেগে উঠে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বেশিরভাগকে বিতাড়িত করেছে, তখন সেই দিল্লির শ্বশুর বাড়িতে বসে তারা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ভাবছে দিল্লিতে বসে তারা বাংলাদেশকে আবার নির্যাতনের করতে পারবে। তার প্রেক্ষিতে তারা এখনো বাংলাদেশকে এখনো একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে পাইকারি করার চেষ্টা করছে। সেজন্য ভারতবর্ষে বক্তব্যের নাম করে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে উস্কানি দিয়ে একটি গৃহযুদ্ধ সৃষ্টির পায়তারা করছে। তারা গতকাল যেই বক্তব্য দিয়ে শেখ হাসিনা যে 2000 জনতাকে হত্যা করছে সেই রক্তের প্রতি তারা আমার বিশ্বাসঘাতকতা করছে। তারা বারবার আমাদেরকে আবারও অত্যাচার শোষণ করতে যাচ্ছে, যার কারণে যখন শেখ হাসিনা গতকাল আবারও বক্তব্য দিয়ে দেশের মানুষের সামনে এসে দেশে আবার প্রমাণ করতে যাচ্ছে সে কোনো ভুল করেনি, তখন আমাদের রক্তের বাইরের সাথে যারা রক্ত দিয়ে শহীদ করে আবরে বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছে তাদের রক্তের হিসাবে বেইমানি করা হচ্ছে। তার প্রেক্ষিতে আমরা গতকাল 32 নম্বর বাড়িসহ বেশিরভাগের যে মূল উৎপাদন ছিল সবগুলোর মূল উৎপাদন করে বাংলাদেশকে বেশিরভাগ মুক্তকরণ করতে যাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা যে মেডিকেলের সামনে দাঁড়িয়েছি পিজি হাসপাতাল সেটাকে নামকরণ করে তার পরিকল্পনার দৃষ্টান্ত সহ শেখ মুজিবের নামকরণ করেছিল। কিন্তু যারা বাংলাদেশে আমরা অনেক বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ নামকরণ পরিবর্তন হলো সেই পিজি হাসপাতাল আগের নামে ফিরে যেতে পারেনি। এখানে আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যেখানে আমরা ভাবছি এখনো এখানে শহীদের বসে আছে, শহীদের বসে আছে, তারা এখনো বেশিরভাগের আইকন শেখ মুজিবের নামে রেখে দিয়েছে। পরবর্তীতে সরকারি ভাবে এই শেখ মুজিবের নাম পরিবর্তন করে তার পূর্বের রূপে ফিরে যেতে হবে। আমরা না হলে আমরা ভোটের নামকরণ করে যেভাবে চাকরকে প্রত্যাশ করে দিয়েছি সেইভাবে শেখ মুজিবের বেশিরভাগের আইকন পৌঁছে দিব ইনশাআল্লাহ। জিন্দাবাদ। ভাই ভাই বাংলাদেশে তারা প্রতিবাদে জয়েন করেছিল। বাংলাদেশের জনতা সেই প্রতিবাদ মুক্ত করার জন্য সারা দেশে আওয়ামী লীগের মুখে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন গত 16 বছর এই বাংলার আবহাওয়া জনসাধারণের উপরে নির্যাতনের স্থিতিপ্রদান চালিয়েছে। নির্যাতন চালিয়ে শত শত হাজার হাজার শিক্ষার্থীকে শহীদ করে এবং কয়েক হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে নতুন নতুন স্বাধীন বাংলাদেশ যে গড়ে উঠেছিল সেই স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগের নাম করে অনেকগুলো প্রতিষ্ঠান চলমান রয়েছে। এই বাংলার জনগণ তাদের ঘৃণা
ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী আপনারা জানেন এক্সটেনশন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের সময় নামকরণ করার মাধ্যমে নামকরণ করার মাধ্যমে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা আজকের এই ছাত্র জনতার উপস্থিতি থেকে সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, অনতিবিলম্বে এই হাসপাতালের নাম পরিবর্তন করে পুরাতন যে নাম ছিল প্রতিষ্ঠাকালীন নাম ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট যারা লাইভ দেখছেন এবং আশপাশে আছেন অনেকেই যুক্ত হয়েছেন এবং আরো যারা আছেন তারাও যুক্ত হন। পবিত্র দায়িত্বটা পালন করে আসুন। একজন বাকশাল স্বৈরাচার যে কিনা প্রায় কয়েক লক্ষ মানুষকে না খাইয়ে মেরেছে, ক্রস ফায়ারের প্রথম জনক, যে দুর্ভিক্ষের নামে তার দলের লোকজনকে দিয়ে লুটপাট করিয়ে তারপরে কৃত্রিমভাবে এই দেশে দুর্ভিক্ষ তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে। সারা দেশে তাদের যে রক্ষী বাহিনী তাদের মাধ্যমে সারা দেশে হত্যা, ধর্ষণ, লুটপাট করিয়েছে। তার জনক খুনি মুজিব। মুজিবের কোনো নাম কোনো খুনির নামে বাংলাদেশে থাকতে পারে না। যাই হোক, আপনারা যারা আছেন কাজ এখন শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চিহ্ন, আমি জাহিলিয়াতের মৌলিক চিহ্ন এবং পূর্বের নামের বিরোধ নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আর খুব শান্তিপূর্ণ ভাবে ছাত্রযন্ত্র অবস্থান নিয়েছেন এই নাম পরিবর্তনের কর্মসূচির জন্য কোনো বিশৃঙ্খলা নেই। কিন্তু এরপরে আমরা দেখি কিন্তু দালাল মিডিয়া এই ছাত্র জনতাকে মত বলে, উশৃঙ্খল জনতা বলে ভেরিফাই করার চেষ্টা করছে। তো এই ধরনের অপপ্রচার আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমরা দেশবাসীকে আহ্বান করবো আপনারা এসব দালাল মিডিয়াগুলোকে চিনে রাখবেন এবং এদের এসব যে বাজে এজেন্ডা, এদের পূর্বকরী এজেন্ডা, দালালি এজেন্ডা গুলো উন্মোচন করে দিবেন এবং আওয়ামী ফেস্টিভাল জাতীয়
जिंदाबाद
কোন ভাই বেটি কোন ভাই বেটি কোন ভাই বেটি এই আপু চাই তো দর্শক, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সকালে পিজি হাসপাতালের সামনে গেলে পিজি হাসপাতালের নতুন চেহারা দেখতে পারবেন। তো এখানে সম্ভবত যতটুকু জানলাম একটা মূর্তিও আছে, সেটা ভাঙার জন্য হয়তো আরেকটু বড় কিছু লাগবে। তো আজকে যেহেতু বুলডোজার টোজার নাই, সো আমরা চেষ্টা করব যে রাতের মধ্যে এখানে যারা আছে তারা মোটামুটি ভেঙে এটা সাইজ করে ফেলবে। আর একটা বিষয় বলে রাখি যে এই দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের সবাইকে এটার জন্য পে করতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে সেনাবাহিনী মোতায়েন করে সেনাবাহিনীর যেসব বিডিআরের এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, তারপরে আয়নাঘরের সাথে জড়িত, সেই সব সেনাবাহিনীর লোকজন এখনো চাচ্ছেন যে তারা আবার ফের ভারতের হয়ে সেনাবাহিনীকে কাজে লাগাবে। বাংলাদেশের সেনাবাহিনী ওই মুডে নাই। বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ অফিসার, বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসার, এখন তারা যে কোনো জায়গায় বাংলাদেশের হামলা চালাইতে পারে। আজকে 2 দিন শেখ হাসিনা এই ভাষণ দেওয়ার কারণে তাদের সাহস বেড়ে গেছে। মুজিববাদের চূড়ান্ত পতন হওয়া পর্যন্ত তারা এই হামলাগুলো করতে থাকবে। তাই বাংলাদেশের যত জায়গা আছে পিটি সহ সবখানে আমাদের মুজিববাদের পতনের জন্য কাজ করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তাদেরকে বলবো যে প্রথম আলো ডেইলি স্টারের এই বাঁচিয়ে রাখার সেনাবাহিনী মোতায়েন করে ওইখানে ওইটারে ধরে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যান। ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে তারপরে বাঁচান, দেখি কেমনে বাঁচাইতে পারেন। ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশের শান্তিতে কাজ করতে পারবে না, কারণ এরা বাংলাদেশের কোনো গণমাধ্যম না। এরা ভারতের সোর্স, ভারতের গুপ্তচর বৃত্তি করা এদের কাজ। সারা জাতির কাছে সবকিছু পরিষ্কারভাবে বলতে হবে যে উদিচি থেকে শুরু করে ছায়ানট, এই 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারপরে বিডিআর হত্যাকাণ্ড, এই সব ঘটনায় সারা দেশে যেভাবে জঙ্গি সাজিয়ে মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, নির্যাতন করেছে, 16 বছর ধরে জেলখানায় রেখেছে, এইসবের কৈফিয়ত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, মাপ চাইতে হবে, তারপরে তাদেরকে আবার সাংবাদিকতায় ফিরে আসতে হবে। তার আগ পর্যন্ত তাদের পেছনে আমরা লেগে থাকব। সেনাবাহিনী যদি মনে করে তাদেরকে এইভাবে দিয়ে তারপরে শেল্টার দিয়ে পাহারা দিয়ে তারপর বাঁচায় রাখবে, এটা ভুল। ইনশাল্লাহ এটা দেখা যাবে কি করা যায়। বাংলাদেশের মানুষ এখন ভারত মুক্ত করার, তাদের প্রিয় মাতৃভূমিকে ভারত মুক্ত করার মুডে আছে। এই আমেজ থেকে তাদেরকে বের করে আনা যাবে না। যাই হোক, আপনারা দেখছেন যে আমাদের ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরা ওইখানে আছেন, তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানের তালে তালে ভাঙচুর চলছে। শেখ মুজিবের নামের উপরে এরই মধ্যে কালি পড়ছে।
কিন্তু আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার 24 হাতিয়ার 24 হাতিয়ার 24 হাতিয়ার দিল্লি ঢাকা দিল্লি ঢাকা তুলায়ের বেকার ভুলিনি ভুলবো না 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 আমার মায়ের রক্ত আমার মায়ের রক্ত আমার মায়ের রক্ত পাঁচ সালি মুজিবাদ পাঁচ সালি মুজিবাদ মেহনতের মুক্ত মেহনতের মুক্ত তো আমরা মনে করি এটা দক্ষ এবং যোগ্য প্রশাসন এবং একটা দক্ষ এবং যোগ্য ক্যাবিনেট হলে এটা সম্ভব অসম্ভব কিছু না। কিন্তু এটা আমি এখন এটা বললাম যারা আছেন যাদের আসলে ওই যে ক্ষমতা আছে তারা তারা হয়তো এটা করতে পারে। আচ্ছা, আপনারা এই জনগণের ন্যায় চিকিৎসা এবং সুস্থ চিকিৎসার জন্য কি আপনি আবার বিভিন্ন ধরনের কমিশন আমাদের আসলে আমাদের সামগ্রিক যে কর্মসূচিটা জনগণের কল্যাণের নিমিত্তেই। তো অবশ্যই আমরা আসলে মানে রিঅ্যাকশনারি কর্মকাণ্ড এগুলো আছে, শুধু এগুলো না, আমরা আমাদের মতো করে বিভিন্ন কর্মসূচি চালাবো যেভাবে করে আমরা ওভারঅল দেশের জন্য একটা পজিটিভ চেঞ্জ আনতে পারি। এটা বললাম যে প্রেসিডেন্টের চিহ্ন হিসাবে ওই চিহ্নগুলোকে ঘুরিয়ে দেওয়া এবং ওগুলো পরিবর্তন করা, এটা আমাদের জন্য একটা কর্তব্য মনে হয়েছে, এই জন্য আমরা এখানে আসলাম। নাম পরিবর্তন আমরা কিন্তু দেখেন ভিতরে কেউ ঢুকতে হয়, ভিতরে কোনো প্রপার্টি নষ্ট নাই, শান্তিপূর্ণ কর্মসূচি এবং খুব সুন্দর মতো কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে। নাম পরিবর্তন করে দেবে যে নাম নিযোগটা সেটা যে চিহ্নগুলি এগুলো অপসারণ ছাড়া পুরোনো আবর্জনা সরঞ্জাম বাংলাদেশ গড়ার কাজটা সম্পূর্ণ হবে। সিম্পল বিষয় নিয়ে আসলাম এখানে। এজেন্ডা ওরকম কিছু না, আমরা সাধারণ মানুষ হিসেবে সাধারণ ছাত্র জনতা হিসেবে আসছি। কতদিনের প্ল্যান ছিল আপনাদের? এটি মানে পরিকল্পনা ছিল না, এটা দেখেন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষ, 5 তারিখের পরে মানুষ ঘরে ফিরে গেছে।
এবং সংস্কারের আশ্বাস, খুনিদের বিচারের আশ্বাস করেন। আমরা যখন দেখতেছি শহীদরা বিচার পাচ্ছে না, আহতরা চিকিৎসা পাচ্ছে না, এবং বরঞ্চ শহীদদের নিয়ে রিপোর্ট দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানুষের ভয় থাকতে পারে না। সেটা জনগণের সারা দেশে কিন্তু মানুষ তো এটা আসলে রং কোনো প্ল্যান না। যখন জনতার পালস আমরা বুঝেছি এবং আমরা যখন হিসেবে এখানে আসছি, এখানে মানে চাই, এটা অনেক কিছু বুঝে আমি মনে করি না আসলে, কারণ এটা আপনারও মানুষের মধ্যে মিশতেছে, মানুষের পালস আপনারা বুঝতেছে। এই মাত্র একজন ভাই র্যান্ডমলি এসে বলতেছেন যে খুব সুন্দর কাজ হয়েছে, কিন্তু আমি ওনাকে আছে যেগুলো তখন দেখতাম এরকম। আপনার এখানে মাত্র অল্প কিছু মানুষ ছিলাম, কিন্তু এখন আপনারা দেখেন এখানে সবাই এখানে পুরো মানুষ হয়ে গেছে। এটা আসলে জনতার পালস। আমরা চাই যারা রাজনীতি করতেছেন, আরো প্রতিষ্ঠানে যারা রাজনীতি করছেন, বিশেষ করে বড় বড় রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, আমরা তো আসলে কিছু সামাজিক কাজ করি, কারণ বেশি কিছু করে না, কিন্তু যারা রাজনীতি নিয়ে কাজ করে, পলিসি লেভেলে যেতে চান, শাসন ক্ষমতার কেন্দ্রে যেতে চান, তাদেরকে সব পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু তাদেরকেই কম। আদারওয়াইজ তাদের মানে আসলে তারা কোন দায়িত্বের জায়গা থেকে তারা আপনার ম্যান্ডেট চান, কোন ম্যান্ডেট নিয়ে তারা শাসন ক্ষমতায় গিয়ে আমাদেরকে শাসন করার যে অথরিটি, এই অথরিটিগুলো আমরা চাই যে বড় বড় যারা ক্ষমতাসীন রাজনীতি করছেন তারা এই দায়িত্বগুলো দিক, যাতে করে সাধারণ মানুষ ঘরে ঘরে যেতে পারে। আমরা তো চাই যে আগের নাম সে নামে যায়, অনেক আগে থেকে মানুষ অলরেডি এভাবে জানে, চিনে। বিএসএমই কিন্তু আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, 50% চিনবে না, পিজি বলেন সবাই চিনবে। তো এই যে নাম পরিবর্তনের এগুলা যে এজেন্ডা প্রত্যেকটা জায়গায় কেন, মানে আমরা কিন্তু দেখেন এটা ঘৃণার জায়গা থেকে আসি না। আমি জাস্ট ক্লারিফাই করতে চাই যে বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে ভালো মন্দ মিলে শেখ মুজিবের নাম অবশ্যই আসবে, এবং 65 থেকে 70-এর যে সময়টা, এই সময়টা যদিও এখানে ছাত্রলীগের তৎকালীন একটা অংশ ইঞ্জিনিয়ারিং আছে, সিরাজুল আলম খান, কাজী আরেফ, এদের ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু মানুষের একটা অংশ থাকে আসলে বঙ্গবন্ধু ছিলেন। কিন্তু 72 থেকে 75 উনি ওনার লিগেসি নষ্ট করছেন। উনি এটা নষ্ট করে উনি ফ্যাসিবাদের মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম ফ্যাসিবাদী শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন, বাকশাল কায়েম করছেন। এই জন্য উনি ইতিহাসের রাস্তাগুলি নিক্ষিপ্ত হয়েছেন এবং মানুষের রিয়েল ইতিহাসগুলো জানতেছে। আমরা তো ধরেন যে আমাদের মোটামুটি বয়স আমরা পড়াগুলো আগে করছি, ইতিহাসগুলো করতে পারছি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে, আন্তর্জাতিক যারা লেখক আছেন তাদের থেকে। কিন্তু জেনজি যারা এটা শিখতেছে, আমি দেখেন এটা পেয়ে কিন্তু তারা তারা শেখ মুজিবের যে আসল অবস্থা এবং তার যে শেষ অবস্থা, এটা কিন্তু তারা বুঝে ফেলতেছে। তো এখন ওনার তো মানুষের বিবেচনা হয় শেষ অবস্থা দিয়ে, ওনার শেষটা ভালো হয় না, যার কারণে ইতিহাসের কিছু জায়গায় ওনার নাম আসলেও ওনাকে আপনি এভাবে জাতির পিতা মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার নাম দিবেন এবং ওটাকে ভাঙায় আপনি একটা গুম, খুন, হত্যা, অরাজকতা এবং কর্তৃত্ববাদী সংস্কৃতি, এটা কখনোই আসলে লজিক্যাল হতে পারে না, এবং এটা স্বাভাবিক নৈতিকতার দাবিও না। আর এই বাংলাদেশ একটা প্রায় 90% মুসলিমের দেশ, কখনোই এটা করতে পারে না, এরকম জালিম কোনো মুসলিম কখনো হতে পারে। আমরা আসলে একটা ইমানি দায়িত্বের জায়গা থেকে আসছি, এগুলো পরিবর্তন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইনসাফ পায়। আপনারা সিদ্ধার্থ পালের ঘটনা জানেন, যিনি বাংলা সাহিত্যিক বাংলায় যে সাক্ষী ছিলেন, ওনাকে নিয়ে রাখেন। উনি তো হিন্দু মানুষ, কিন্তু স্যারের সাথে উনি তার চুলকে আলাদা মহবুত করতেন, ভালোবাসতেন। ওনার নিয়ে কি বুঝতে ইন্ডিয়াতে নিয়ে ওনাকে গুম করে রেখে আসতে, ওনার জেলে রেখে আসতে, তখন তো কেউ সন্ধ্যা মানে কথাগুলো বলবো না। কিন্তু আমরা দেখেন আবারও বলতেছি, ধর্ম বর্ণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবার জন্য সুবিচার চাই, ন্যায় বিচার চাই, এবং আমরা বিশ্বাস করি যে এই ন্যায় বিচারটা আসলে যে হাসিনার যে ফ্যাসিবাদী শাসন কায়েম করছে এবং অতীতবাদ হাসিনা কথা বলতে ভুল হবে যে কালচারাল এস্টাবলিশমেন্ট প্রথমত রেজিস্টার এবং এই ধরনের দালাল মিডিয়া যারা আছে, 71 টিভি, সময় টেলিভিশন, যারা করছে, যারা বলতে মোজাম্মেল বাবু, এই ধরনের সাংবাদিক যারা যারা এগুলো করছে, আপনারা আসলে ফাইন করে নামিয়ে আইন, আপনারা কেউ আপনাদের বস কিনা কারো, কিন্তু ওনারা আসলে এগুলো করছেন। এই যে কিছুদিন আগে খবর বাড়িয়েছে সিভিল রহমান ট্রান্সকমের মালিক, ওনার 100 কোটি টাকা দিলে একজন সাংবাদিক ছিলেন, আমার নামটা কি আল্লাহ, বাট মোজাম্মেল বাবু হতে পারেন, যদি থেকে আমি মাপ চাই, আপনারা রিপোর্টটা দেখে নিতে পারেন, এটা প্রকাশ হচ্ছে, আপনারা পাবেন এটা।
যখন যে হাসিনার বাসভবনে যখন মিটিং হচ্ছে তখন উনি সাংবাদিক ছিলেন, চিন্তা করেন। আর সাংবাদিকদেরকে আপনাদেরকে বলা হয় কি সমাজের ওয়াচিডগ, আপনারা সমাজে ন্যায় অন্যায় মানুষের কাছে জানান। সেখানে হাসিনার আমলের সাংবাদিকরাই বিক্রি হয়ে গেছে। তো আসলে দেখেন মানে এমন একটা অবস্থায় করছে যে টাকার লোক, নারীর লোক, মদের লোক, কি কি লোক দিচ্ছে আমরা যাই না আসলে। বাট এগুলো নিয়ে প্রত্যেকটা সেক্টরকে তারা ধসায় দিচ্ছে, পচায় দিচ্ছে। এগুলোকে যদি ঠিক করতে হয়, প্রথম কাজ হলে এই ফাঁসিবাদের দৃশ্যমান যে চিহ্নগুলো এগুলো আমাদেরকে পালাই দিতে হবে। ঠিক যেমনি ভাবে হিরোপ্লানের দেশে ওই হিরোপ্লানের মুক্তি পালন হচ্ছে, ঠিক যেভাবে এই যে হিটলারের পতনের পরে ওই যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বার্লিন ওয়ালটা চালানো হচ্ছে, এভাবে করে যেভাবে ফ্রেঞ্চরা শাস্তি শুরু করে ফেলা হচ্ছে, এভাবে এগুলো ফলানোর পরে এরপরে আমরা গঠনের চিন্তা করতে পারি। ধন্যবাদ। পরবর্তীতে এখানে যদি উন্নত চিকিৎসা দেওয়া না হয় সেই বিষয়ে আপনারা কি আন্দোলন দেখেন? আপনি বারবার ইন্ডেক্সের আলোচনা করতেছেন ভাই, মানে উন্নত চিকিৎসা তো হবে যখন আপনার রাষ্ট্রের টপ লেভেলের লোকদের সদিচ্ছা থাকবে। এখানে কিন্তু দেখেন একজন ডাক্তার, ওনাকে যদি আপনি, আমি একটা কথা বলি ডাক্তার ভাইদের পিছনে বলি, আপনারা জানেন কিনা যারা এই যে যারা ট্রেনিং ডাক্তার, মানে মেডিসিন পড়া ডাক্তার তো অনেকগুলো ট্রেনিং থাকে, এই বিএসএমই গুলোতে অনেকগুলো ট্রেনিং হয়। একটা ট্রেনিং ডাক্তারকে স্যালারি দেয় সম্ভবত, আমি আরো আগের হিসাব বলতেছি, ওটা 2 বছর আগের হিসাব দিতে পারি, এখন আপডেট করতে চাই না, 20,000 টাকা স্যালারি এবং ফুল টাইম তার পড়াশোনা কাজ 20,000 টাকা কি একটা তার সম্ভব ঢাকা শহরে শাহবাগের মতো এরিয়া আশেপাশে থাকা। তো এগুলো মধ্যে আর কি আপনারা কি এগুলো জানে না, জানেন ওনাদের সদিচ্ছা থাকতে। দর্শক, আপনারা আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে প্রথম আলো নিরাপত্তা দিয়েছে, কারণ তারা মনে করে তার ফেসিবাদের দূষণ, তারা মনে করে তার ফেসিবাদের চর, এই জন্য তাদের উপর হামলা হতে পারে, এই জন্য তারা নিরাপত্তা দিয়েছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের হাসপাতাল, সেটার নাম পরিবর্তন পিজি হাসপাতাল দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যত জায়গায় শেখ পরিবারের নাম রয়েছে যত স্থাপনার ভিতরে, প্রত্যেক স্থাপনাই আসলে সরে ফেলা উচিত, কারণ এগুলো ফেসিবাদের চিহ্ন। আমরা চাই না ফেসিবাদের কোনো চিহ্ন দেশে থাকুক।